হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজিসি নেট ক্র্যাকার অ্যান্ড ইকোনমিক্স। আমি শ্রীপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করতে। তো প্রত্যেক দিনের ভিডিওর মতন আজকের ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইউনিট ফ্রম পেপার 1, দ্যাট ইজ রিসার্চ অ্যাপটিটিউড। এবং রিসার্চ অ্যাপটিটিউডের একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক, যে আমরা রিসার্চ এথিক্স বলতে আমরা কি বুঝি, এবং সেই রিসার্চ এথিক্সের মধ্যে মানে যে কোনো ভালো রিসার্চের জন্য আমাদের গুড এথিক্স কোনগুলো হবে এবং কোন জিনিসগুলো আমরা রিসার্চের জন্য করব না, মানে যেগুলো হচ্ছে আনএথিক্যাল। সকলেই জানো, একটা রিসার্চ পেপার যদি খুব ভালো হয় তার একটা মান তো অবশ্য করেই থাকে। তো আমি একটা ভালো মানের রিসার্চ তখনই করতে পারবো যখন আমি ওই রিসার্চ পেপারটাকে এথিক্স মেনে করব। এবার আমরা দেখব যে গুড এথিক্স কোনগুলো আর কোনগুলো হচ্ছে ব্যাড এথিক্স বা আনএথিক্যাল আর কি, কোন জিনিসগুলো। তো সেটাকে নিয়েই আজকে আমরা একটু ইন ডিটেল ডিসকাস করব। এটা থেকে প্রচুর এমসিকিউজ আসে, প্রচুর ম্যাচিং আসে, এবং প্রত্যেকটা বছর কিন্তু এই টপিকটা থেকে একটা করে প্রশ্ন অবশ্য করেই আসে। আজকের সেশনটা শুরু করার আগে তোমাদের সাথে আমি কয়েকটা কথা বলতে চাই। আমার আগের দিনে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই আমাকে পার্সোনালি কিছু কিছু টপিক কমেন্ট জানিয়েছো যে এই টপিকের ওপরে ভিডিও হলে তোমাদের খুব ভালো হয়। আমি অবশ্য করেই ভীষণ তাড়াতাড়ি করে চেষ্টা করছি ওই টপিকগুলোর ওপরে নতুন নতুন ভিডিওস তোমাদের সামনে এনে দেওয়া, তোমাদের যে প্রবলেম যে জায়গাগুলোতে রয়েছে সেগুলোকে তোমরা ওভারকাম করে নিতে পারো। তো আজকে আর বেশি লেট করব না, আজকে আমরা ডিরেক্ট চলে যাব যে রিসার্চ এথিক্স কী এবং কোন জিনিসগুলোকে মেনে আমাদের একটা ভালো রিসার্চ পেপার লিখতে হবে। যারা ধরো ইউজিসি নেটের এক্সামে বসছো, তার মানে তারা প্রত্যেকেই চাইছো প্রফেসর হতে, বা তার একটা মোটিভেশন আছে, এবং তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পিএইচডি করে। এবং তোমরা জানো যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে রিসার্চ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পিএইচডি বেসিক্যালি পুরোটাই একটা রিসার্চ। তো তার জন্য তোমাদেরকে খুব ভালো করে পয়েন্টগুলোকে নোট করতে হবে যে কোন এথিক্সগুলোকে মেনে আমি রিসার্চ পেপারটাকে লিখব এবং কোন ইলজিক্যাল জিনিসগুলো আমি করব না। তো রিসার্চ এথিক্সের বিষয়তে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করতে চাই যে এথিক্স কি। ওকে, অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ডিকশনারি, ethics basically a set of moral principles that govern a person's behavior or the conducting of an activity। মানে কোনো একটা মানুষের যে বিহেভিয়ার, তার যে মরাল কতগুলো প্রিন্সিপালস রয়েছে, যেই মরাল প্রিন্সিপালস তাকে পুরো কাজটা করতে সাহায্য করছে, এবং তার সাথে সাথে তুমি যে অ্যাক্টিভিটিটা করছো সেই অ্যাক্টিভিটিটা তুমি কেমন করে কন্ডাক্ট করবে তার জন্য তোমার কাছে কিছু কিন্তু প্রিন্সিপালস তোমার কাছে থাকার কথা। তো সেই যে তোমার প্রিন্সিপালস, তুমি তোমার জীবনে কি করতে চাও, তুমি তোমার কাজের জায়গাতে কি করতে চাও, তুমি তোমার জীবনে কিভাবে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও, এই প্রত্যেকটা জিনিসের জন্য কিছু নিয়মাবলীর প্রয়োজন আছে। এবং সেগুলোকে আমরা বলছি এখানে, মানে সেগুলো কোনো পয়েন্ট আউট করা কোনো নিয়ম নয়, কোনো কি বলবো, কোনো রকম কোনো তার ফর্মুলাস নেই, এগুলো বেসিক্যালি হচ্ছে মোরাল প্রিন্সিপালস। সো মোরাল প্রিন্সিপালস হচ্ছে এথিক্স, এবং সেগুলোই কিন্তু একটা মানুষকে আহ, মানে তুমি কোন পথে চলবে, কোন বিহেভিয়ার তুমি করবে, কোন অ্যাক্টিভিটি তুমি কেমন করে করবে, এই সমস্ত কিছু তোমাকে কিন্তু বলে দেয়। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা আলোচনা করব যে রিসার্চ এথিক্স কী। আমরা ডিসকাস করলাম এথিক্স কী, সেটা হচ্ছে মোরাল প্রিন্সিপালস কোনো কাজ করার জন্য। রিসার্চ এথিক্স হচ্ছে এমন কিছু মরাল প্রিন্সিপালস যেগুলো কিনা একটা রিসার্চ প্রসেসকে গভর্ন করে, একটা রিসার্চ প্রসেসকে তার সঠিক দিশা দেখায়, এবং রিসার্চাররা কিভাবে পুরো রিসার্চ প্রসেসটাকে কমপ্লিট করবে, কি বিহেভিয়ার করবে, এই সমস্ত কিছু
কিন্তু ইনক্লুডেড থাকে এই রিসার্চ এথিক্সের মধ্যে। তুমি যত তোমার ওই প্রিন্সিপালসগুলো যত স্ট্রং হবে, তোমার রিসার্চ পেপার কিন্তু তত ভালো হবে। তো অবশ্য করেই এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং সবথেকে বড় কথা, এই রিসার্চ এথিক্স কোনগুলো সেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, এবং আনএথিক্যাল কোনগুলো, কারণ সেগুলো থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিলিয়ে দেখতে পারো, প্রত্যেকটা বছর কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তাই জন্যই কিন্তু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তার জন্যই কিন্তু আমি এটা আজকের ভিডিওতে শেয়ার করছি। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি এবং আমরা সেখানে দেখে নিচ্ছি যে আমরা একটা ভালো রিসার্চ কেন করব, এর গুরুত্বটা কোথায়। রিসার্চ আমরা তখনই করতে, বা যে কোনো রিসার্চ বা রিসার্চের যে এথিক্স মানে মোরাল প্রিন্সিপালস, আমাদেরকে এর গুরুত্ব কেন, এগুলোকে মেনে চলতে হবে কেন, তার ইম্পর্টেন্সে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে, ইট হেল্পস ইন ব্রিঙ্গিং আউট দ্য রিয়েল ফ্যাক্টস অ্যাবাউট দ্য রিসার্চ প্রবলেম। তুমি যে রিসার্চ প্রবলেমটার ওপরে রিসার্চ করছো তার সত্যিকারের ঘটনাগুলোকে বের করে আনতে সাহায্য করে, তুমি যদি কোনো আনএথিক্যাল কাজ সেখানে না করে থাকো। তো অবভিয়াসলি তুমি একটা প্রবলেমের জন্য তুমি রিসার্চ করছো, তো তোমার যদি সেখান থেকে রিয়েল ফ্যাক্টস বেরিয়ে আসে, যে এটা অনেক বেশি হেল্পফুল হবে। সেকেন্ডলি, ইট হেল্পস ইন রিডিউসিং দ্য চান্সেস অফ এরার্স ইন আ স্টাডি। তোমার স্টাডিতে ভুল কম হবে, ভুল মানে তত ভালো তোমার রিসার্চ হবে। এবং থার্ডলি, ইট হেল্পস ইন প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ রেসপন্ডেন্টস। এবং রেসপন্ডেন্ট যারা থাকছে তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে কিন্তু তুমি খানিকটা প্রোটেক্ট করতে পারবে, কারণ তোমার অন্য কোনো, তুমি যাদের সাথে কাজ করছো তাদের কোনো প্রভাব তোমার ওর মধ্যে পড়বে না। মানে তাদের কোনো রকম কোনো প্রভাব যদি তো ওই রিসার্চটার মধ্যে পড়ে, তাহলে হয়তো রিসার্চটা একটু ভুল হয়ে যেতে পারে, বা রিসার্চটা হয়তো সবার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে, ওই গ্রুপ অফ পিপলের ওপরে অ্যাপ্লিকেবল হলো। কিন্তু তুমি যদি সেই জায়গাটা থেকে পুরোটা প্রোটেকশনটা খুব টাফ হয়, তাহলে তুমি এমন একটা রিসার্চ করে এমন একটা রেজাল্ট পাবে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। তো আশা করি বুঝতে পারলে যে রিসার্চ এথিক্সের প্রয়োজন কেন। এরপরে আমরা চলে যাব যে এথিক্স ফর গুড রিসার্চ কোনগুলো হচ্ছে, যে রিসার্চের জন্য আমাদের এথিক্সের মধ্যে পড়ে আর কি, মানে কোনগুলোকে মেনে আমাদের রিসার্চ করা উচিত। চলো দেখে নেওয়া যাক যে কোন কোন এথিক্সগুলো আমাদের মেনে চলতে হবে একটা ভালো রিসার্চ করার জন্য। ফার্স্ট পয়েন্টটা, রিসার্চার্স শুড ইন্টারপ্রেট ডেটা উইথ অনেস্টি। আমরা সবসময় বলি অনেস্টি কিন্তু মেইন থিং। তুমি লাইফে যাই করো না কেন, সেখানে তুমি যদি অনেস্ট থাকো তাহলে কিন্তু ভগবান তোমার সাথে থাকবে। এটা কিন্তু অলওয়েজ ট্রু। তো তুমি যখন অ্যাজ আ রিসার্চার কোনো রিসার্চ করবে, তোমার যে ডেটাগুলোকে তুমি ইন্টারপ্রেট করছো, সেখানে যেন কোনো রকম ডিসঅনেস্টি না থাকে। তুমি যত ভালো সঠিক ডেটা দিয়ে কাজ করবে, তত রিয়েল রেজাল্ট তোমার রিসার্চ থেকে আসবে। সেকেন্ডলি, রিসার্চার শুড বি ওপেন টু ক্রিটিসিজম, new ideas, and feel free to share research findings and resources. রিসার্চাররা অলওয়েজ এমন মনোভাবা, মানে এমন মানসিকতার হতে হবে, তার জন্য ক্রিটিসিজমটা নিতে পারে। অনেকে আছে যে আমি একটা জিনিস বানিয়েছি, আমি ক্রিটিসিজম নিতে পারছি না, মানে লোকে আমার নেগেটিভ দিকগুলো যখন 5টা লোক বলছে আমাদের সেটা ভালো লাগছে না, তখন আমি বিভিন্নভাবে বাজেভাবে রিয়্যাক্ট করছি। বাট সেটা নয়। তুমি যদি কোনো একটা জিনিস কারোর সামনে প্রেজেন্ট করো, তখন সেখানে কিন্তু ক্রিটিসিজম তোমাকে মাথাতে রাখতে হবে, যে ক্রিটিসিজম আসবে। এবং নতুন আইডিয়াস যদি কেউ দেয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি তোমার জায়গাটাকে ফাঁকা রাখবে, এবং তুমি সমস্ত জায়গায় তুমি তোমার রিসার্চের ফাইন্ডিংস বা রিসোর্সেসগুলোকে কিন্তু শেয়ার করতে পারবে, এবং সেই দিক থেকে কিন্তু তোমার যেন কোনো রকম বাধ্যবাধকতা না থাকে, তোমাকে সেটা মাথায় রাখতে হবে। থার্ডলি, রিসার্চার্স শুড ট্রাই টু মেনটেন দ্য অবজেক্টিভিটি অফ দ্য রিসার্চ। রিসার্চের যে অবজেক্ট, যেই কারণে আমি রিসার্চটা করছি, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। পার্সোনাল কোনো কোনো বায়াসনেস যেন এর মধ্যে না আসে। তো সেটাকে যদি তুমি মাথায় রাখো যে কোনো রকম আমি বায়াস এর মধ্যে ঢুকতে দেবো না, বা কোনো রকম আমার কোনো পার্টিকুলার পার্সোনাল কোনো প্রবলেমের প্রভাব যেন আমার কাজটায় না পড়ে, সেদিকে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি পড়ে, তাহলে রিয়েল রেজাল্টটা তুমি পাবে না। ফোর্থলি, দে শুড টেক প্রায়র অ্যাপ্রুভাল অফ রেসপন্ডেন্টস বিফোর কালেক্টিং ডেটা। তুমি যাদের কাছ থেকে ডেটা কালেক্ট করছো,
তাদের কাছ থেকে কিন্তু তোমার অ্যাপ্রুভালের প্রয়োজন আছে, যে আমি তোমার কাছ থেকে ডেটা কালেক্ট করলে তোমার কি কোনো সমস্যা আছে? সে যদি ইয়েস বলে তাহলেই তুমি ডেটাটা কালেক্ট করতে পারবে এবং তাহলেই তুমি তোমার রিসার্চটা করতে পারবে। মানে মোট কথা হচ্ছে যে তোমাকে পারমিশন নিতে হবে। উইদাউট কারোর পারমিশন তুমি কারোর ডেটা তুমি তোমার রিসার্চে ইউজ করতে পারবে না। Next, they should examine the work carefully so as to make it free from errors. তুমি যদি যে কাজটা করছো সেটা অত্যন্ত কেয়ারফুলি তোমাকে করতে হবে। তুমি যদি কেয়ারফুলি না করো তাহলে ভুল হয়ে যাবে। চলে গেলাম নেক্সট স্লাইডে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু এথিক্স রয়েছে। নেক্সট হচ্ছে রেসপন্ডেন্স। 1 minute. Respondents should be aware about what study is to be conducted, what data is to be collected, and what they are to share and how it will be used. রেসপন্ডেন্টসকে কিন্তু অবশ্য করেই তুমি জানিয়ে দেবে যে তুমি কী ধরনের ওপরে কাজ করতে চাইছো, কী ধরনের ডেটা তুমি কালেক্ট করছো, কোথায় তুমি কিভাবে এটাকে শেয়ার করবে, কিভাবে তুমি সেটাকে ইউজ করবে। এই প্রত্যেকটা ইনফরমেশান, প্রত্যেকটা বিষয় সম্পর্কে অ্যাওয়ারনেস কিন্তু রেসপন্ডেন্ট যারা থাকবে তাদের যেন থাকে। কারণ তারা যদি এই তুমি কোথায় শেয়ার করবে বা কী ডেটা কালেক্ট করছো বা কী ইনফরমেশান তুমি চাইছো তোমার রিসার্চের জন্য, সেক্ষেত্রে তারা যদি অ্যাওয়্যার না থাকে যে তারা কী কাজে হেল্প করছে, তাহলে কিন্তু ওটা এথিক্যাল হবে না। ঠিক আছে? তো এবারে আমরা নেক্সটটা দেখছি, অথেন্টিসিটি অফ দ্য ডেটা অ্যান্ড লিগালিটি অফ দ্য প্রসেস শুড বি মেনটেন্ড। এটা নতুন করে আমার মনে হয় বলার কিছুই নেই। যে কোনো কাজের অথেন্টিসিটি থাকতে হয়, যে কোনো কাজে অনেস্টি থাকতে হয়, লিগাল প্রসেস যেন একদমই মানে যে কোনো প্রসেস আর কি যেন লিগালি সেটাকে মেনটেন করা হয়, এগুলোর দিকে অবশ্য করেই ধ্যান দিতে হবে। সেগুলো যদি কোথাও কোনো ফল্ট হয় তাহলে কিন্তু তোমার একটা খুব বাজে রিসার্চও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট, রিসার্চার শুড মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি অফ দ্য ডেটা। খুব ইম্পর্টেন্ট এটা, কারণ তোমাকে বিশ্বাস করে একজন রেসপন্ডেন্ট অ্যান্সার দিচ্ছে, তুমি বলেছো তাকে যে তুমি এই ডেটাটা তুমি কাউকে শেয়ার করবে না, সে যেটা বলেছে তুমি নিশ্চয়ই সেই কনফিডেন্সিয়ালিটিটা তুমি বজিয়ে রাখবে। তো অবশ্য করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা এথিক্স। এবং আমার মনে হয় শুধুমাত্র রিসার্চের ক্ষেত্রে না, আমাদের জীবনেও যে সমস্ত ইনফরমেশানসগুলো একটু কনফিডেন্সিয়াল সেগুলোকে একটু প্রাইভেট রাখাই ভালো, পাবলিক না করাই ভালো। নেক্সট হচ্ছে রেসপেক্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, স্টুডেন্টস, কলিগস অ্যান্ড আদার্স ইনভলভড ইন দ্য রিসার্চ। মানে রিসার্চে তোমাকে যারা হেল্প করছে অ্যাকনলেজ করবে, তাদেরকে তুমি রেসপেক্ট করবে। যে সমস্ত স্টুডেন্ট, কলিগস বা অন্য যে কোনো মানুষ তোমাকে সাহায্য করছে তাদেরকে রেসপেক্ট করতে হবে, মানে হচ্ছে ওদেরকে অ্যাকনলেজ করতে হবে যে আমাকেই কাজটা করতে এরা হেল্প করেছে। এবং দেখবে যে কোনো রিসার্চ পেপারের একদম প্রথমেই থাকে হচ্ছে অ্যাকনলেজমেন্ট একটা পেপার থাকে, তো ওটা হচ্ছে সেই কারণেই। এবং লাস্ট হচ্ছে রিসার্চার ক্যান প্রোভাইড স্মল গিফটস টু রেসপন্ডেন্টস অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আফটার ডেটা কালেকশন। তুমি যখন ডেটা কালেকশন করে ফেলবে তখন কিন্তু আফটার ডেটা কালেকশন তুমি কোনো অ্যাপ্রিসিয়েশন হিসেবে কোনো স্মল গিফট তাদেরকে দিতে পারো, যারা তোমাকে অ্যান্সার দিচ্ছে। হয়তো কাউকে তুমি কিছু ফুড দিলে বা কিছু মানে খুব নেসেসারি কোনো কাউকে হয়তো কোনো তুমি ফুড দিলে বা কোনো নেসেসারি আইটেমস কোনো মহিলাকে দিলে, তো এগুলো হচ্ছে আফটার ডেটা কালেকশন করবে। কারণ হচ্ছে বা তুমি কখনো এটা করবে না যে আমি একটা গিফট দিয়ে তার কাছ থেকে ভালো ইনফরমেশান মানে বের করবো আর কি, এই কারণে কখনো কাউকে কিছু গিফট দেবে না। সো যখনই তুমি ডেটা কালেকশন করার পরে তুমি তাদেরকে অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুমি তাদেরকে কিছু গিফট করতেই পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু কোনো রকম গিফট বা কোনো রকম ইনসেনটিভস রেসপন্ডেন্টসদেরকে দেবে না। যদি সেক্ষেত্রে দাও তাহলে সেটা কিন্তু ইললিগাল হয়ে যাবে এবং আনএথিক্যাল তো হবেই। এখন আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে যে কোন জিনিসগুলো আমরা কখনোই করব না, হোয়াট শুড নট বি ডান। একটা রিসার্চ করার জন্য আমাদের কোন জিনিসগুলোকে আমরা করব না। প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাব্রিকেশন। এই 3-4টে জিনিস আমাকে একটু বলতে হবে একটু ডিটেলে, ফ্যাব্রিকেশন, ফলসিফিকেশন অ্যান্ড প্ল্যাগেরিয়ারিজম, এবং বাদবাকিগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। প্রথমেই আমি আসছি ফ্যাব্রিকেশন।
যে ফ্যাব্রিকেশন বলতে আমরা কি বুঝছি? ধরে নাও একজন রিসার্চার তার ডেটা কালেক্ট করতে হবে 100 জনের কাছ থেকে। বাট কিছু কারণে সে হয়তো 90 জনের কাছ থেকে ডেটা কালেক্ট করেছে। বাদবাকি যে 10টা ডেটা সে কালেক্ট করেনি, সে কী করছে? তার নিজের ইচ্ছে মতন কতগুলো নাম্বার, নিজের ইচ্ছে মতন রেসপন্স সে অ্যাড করে আরও 10টা ডেটা সে কমপ্লিট করে নিয়েছে। এই যে প্রসেসটা আমরা অনেক সময় এটা করে থাকে অনেকে, যে আমার 10টা ডেটার দরকার আছে, আমি 5টা পেয়েছি বা 8টা পেয়েছি, 2টো পাচ্ছি না। 2টো আমার মন গড়া আমি লিখে দিলাম। এই যে জিনিসটা হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই রিয়েল রেজাল্ট বেরোবে না। এটা আনএথিক্যাল এবং এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাব্রিকেশন। নেক্সট আমরা যাচ্ছি ফলসিফিকেশন। এই ফ্যাব্রিকেশন, ফলসিফিকেশন অ্যান্ড প্ল্যাগেরিজম, এই তিনটের কনসেপ্ট প্রচণ্ড ভালোভাবে ক্লিয়ার রাখবে। এগুলো থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে, আমি বারংবার বলছি। ফ্যাব্রিকেশন বোঝা গেল। নেক্সট আমরা আসছি ফলসিফিকেশন। ফলসিফিকেশন মানে হচ্ছে তুমি ডেটা ম্যানিপুলেট করছো। মানে দেখো, একটা রিসার্চ প্রসেসে তোমাকে একটা রেজাল্ট তো দেখাচ্ছে, তুমি যে ডেটা তাকে প্রোভাইড করেছো সেই ডেটা অনুযায়ী, কিন্তু অনেক সময় হয় কি যে তুমি যেরকম একটা রেজাল্ট চাইছো ওই রিসার্চটার জন্য সেরকম হচ্ছে না। ঠিক আছে? আমি একটা খুব এক্সাম্পল দিই। ধরো তুমি এমন কিছু ডেটা দিয়ে একটা রিসার্চ করেছো, সেখানে একটা কানেকশন বা একটা কোনো রিলেশনশিপ দেখার চেষ্টা করছো। কিসের ওপরে? না, দেয়ার ইজ আ নো রিলেশনশিপ বিটুইন টাইম স্পেন্ট অন ভিডিও গেমস অ্যান্ড পারফরমেন্স ইন আ টেস্ট, ধরে নাও। এবার দেখলে কিন্তু রিসার্চাররা যেহেতু ডেটাগুলোকে ম্যানিপুলেট করেছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে একটা রিলেশনশিপ চলে এসছে। কখনোই তুমি যে তোমার যে রিসার্চটা তার মেন অবজেক্টিভ হচ্ছে যে তোমাকে দেখাতে হবে যে তুমি ভিডিও গেমে একজন স্টুডেন্ট, সে যতটা সময় দিচ্ছে এবং সে তার যে টেস্টের যে রেজাল্ট তার মধ্যে কোনো রকম কোনো রিলেশনশিপ নেই। কিন্তু তুমি যেহেতু ডেটা ম্যানিপুলেট করেছো কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার যে রেজাল্টটা এসছে সেটা দেখাচ্ছে যে সেখানে একটা রিলেশনশিপ রয়েছে। তাহলে এটা হচ্ছে ফলসিফিকেশন। ঠিক আছে? এথিক্যালি কিন্তু এটা রং। কারণ তুমি যদি মানে ওই রেজাল্টটাকে বলো, তাহলে কিন্তু রিয়েলিটিতে এটা কখনোই হবে না যে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে। তুমি কোনোভাবেই কোরিলেশন করে দেখাতে পারবে না। মানে স্ট্যাটিস্টিক্সের কিছু ফরম্যাট আছে, কিছু রুলস আছে, সেগুলো দিয়ে তুমি কখনোই দেখাতে পারবে না এই দুটোর মধ্যে কোনো রিলেশন আছে। কিন্তু তোমার ডেটা ম্যানিপুলেশনের জন্য সেটা দেখাচ্ছে। তো অবভিয়াসলি তুমি এই আনএথিক্যাল কাজটা করবে না, এবং এই প্রসেসটাকেই বলছে ফলসিফিকেশন। থার্ড হচ্ছে প্ল্যাগিয়ারিজম। প্ল্যাগিয়ারিজম হচ্ছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যাগিয়ারিজম কি? প্ল্যাগিয়ারিজম হচ্ছে যে ধরো একজন কেয়ারফুলি একটা কাজ করছে, যখন অন্যজনের কাজ এবং সেও কাজ, অন্যজন যখন খুব কেয়ারফুলি কোনো একটা ধরো কাজ করেছে বা কোনো কিছু করছে, তখন আরেকজন সেটাকে খুব কেয়ারফুলি দেখছে। ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখা যায় পিপল, যখন কোনো মানুষ অন্য কোনো একজন মানুষের কাজটা দেখছে এবং তখন সে অনেক সময় ক্লেম করে যে এটা আমিই করেছি। ঠিক আছে? এরকম আছে অনেক সময়। দেখবে অনেক সফটওয়্যারস রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে মানে তুমি ওই চেক করতে পারবে যে এটা প্ল্যাগেরিজম কিনা। মানে অনেকে আছে ধরো একটা কাজ বিভিন্ন মানুষ করছে, ঠিক আছে? এবার যে ধরো ১ম করেছে, তুমি সেই কাজটাকে করেই বললে যে এটা আমি করেছি। এবং এখন অনেক সফটওয়্যারস আছে যেগুলোতে চেক করে নেওয়া যায়, এবং সেখানে যদি একবার ধরা পড়ে যে তুমি অন্য কারোরটা কপি করেছো বা অন্য কারোরটা তুমি ক্লেম করে দিয়েছো নিজের বলে, সেটাকেই বলা হবে কিন্তু প্ল্যাগিয়ারিজম। এবং এটা কিন্তু রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে রিসার্চ অ্যাপটিটিউডের রিসার্চ লেখার ক্ষেত্রে আর কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এটা অত্যন্ত আনএথিক্যাল, তুমি অন্যের কাজ নিজের নাম দিয়ে চালানো, যেটা মানে ছোট কথাই হচ্ছে যে অন্যের কাজটাকে নিজের বলে চালানো। তো প্ল্যাগিয়ারিজম বোঝা গেল, ফলসিফিকেশন বোঝা গেল, আবারও বলছি ফ্যাব্রিকেশন বোঝা গেল। এই প্রত্যেকটা জায়গা থেকেও কিন্তু এমসিকিউজ আসে, এগুলোর ওপরেও কিন্তু বেস করে অনেক সময় এমসিকিউজ দেওয়া হয়। তো খুব ক্লিয়ার, মানে কি বলবো, কনসেপ্টগুলোকে খুব ক্লিয়ার রাখার চেষ্টা করবে। এরপরে আমরা যেই পোর্শনটায় যাচ্ছি সেটা হচ্ছে
মানে যে পয়েন্টগুলোতে যাচ্ছি এগুলো খুব মিনিমাল একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে মিসইউজ অফ ফান্ডস অ্যান্ড কনফিডেন্সিয়াল ইনফরমেশন। তুমি কখনোই মিসইউজ করবে না। তোমার যে ফান্ডস রয়েছে একটা রিসার্চের বা ডেটার বা যেকোনো ইনফরমেশন আর কি, সেগুলোকে সবসময় মানে সেভ করে রাখবে, মানে সেফলি সেগুলোকে স্টোর করবে। কখনো সেগুলোকে মিসইউজ করবে না। রিসার্চার শুড নট রিভিল দ্য আইডেন্টিটি অফ দ্য রেসপন্ডেন্টস, বারবার বলছি কখনো আইডেন্টিটি রিভিল করবে না। ইট শুড বি ফ্রি ফ্রম সাবজেক্টিভিটি অফ দ্য রিসার্চার, দ্যাট ইজ ফ্রম পার্সোনাল বায়াসেস, ভ্যালুজ, নর্মস, মোরালস, ওপিনিয়ন্স অফ রিসার্চার। তুমি একটা কাজ করছো, সেই কাজের সাথে তোমার মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তোমার মত পার্থক্য বা তোমার কোনো পার্সোনাল ভ্যালুজ, তোমার কোনো পার্সোনাল প্রবলেম সেটাতে যেন কোনোভাবেই এফেক্ট না পড়ে, সেদিকে কিন্তু তোমাকে একদম সচেতন থাকতে হবে। এবং তোমার রিসার্চের যে উদ্দেশ্য, সেখানে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো যেন কোনোটাই ওর মধ্যে ইনক্লুড না হয়। তাহলে এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে এবং খুব ইম্পর্টেন্ট এটা। আশা করি বোঝা গেল যে একটা গুড রিসার্চ করতে গেলে আমাদের কোন কোন পয়েন্টগুলোকে মাথায় রেখে চলতে হবে। কিছু পয়েন্ট আমি বলেছি যেগুলো একটা ভালো রিসার্চের ক্ষেত্রে করতে হয়, যেগুলো হচ্ছে খুব এথিক্যালি মেনে তুমি যদি একটা রিসার্চ করো, তাহলে এই পয়েন্টগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। আর কোন জিনিসগুলো আনএথিক্যাল সেগুলো একদমই করা চলবে না একটা ভালো রিসার্চের ক্ষেত্রে। তো এই ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা কনসেপ্ট, এটার ওপরে কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্য করেই আমাকে একটা কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে আমাকে বলবে। আমি আরও একবার রিপিটেডলি তোমাকে সেখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিনের ভিডিওর মতন একটাই কথা আবারও বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি মনে হয় এই ভিডিওসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা হেল্পফুল, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভিডিওসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এই ছোট ছোট কনসেপ্টগুলোকে এত ক্লিয়ারলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেন তোমরা খুব সহজেই সেই এমসিকিউসগুলোকে ক্লিয়ার করতে পারো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা সবাই হয়তো চেক করো, কিন্তু সেখান থেকে দেখে নিও যে প্রত্যেকটা অ্যাপটিটিউড থেকে প্রশ্ন কীরকম আসে এবং রিসার্চের থেকে যে প্রশ্ন আসেই। তো এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন। তাই জন্য ছোট্ট করে আজকে একটা ডিসকাশন আজকে তোমাদের জন্য রইলো। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।